দীর্ঘ রজনীর সমাপ্তি ঘটিয়ে নীলিমা রাঙিয়েছে ভোরের অরুণাভ। ফজরের পরবর্তী স্নিগ্ধ পবিত্র প্রহর বিদ্যমান। মৃদু সমীকরণে জানালার পর্দাগুলোও দুলছে। তৃষার অবস্থানটা এখনো আর্যর বক্ষদেশে। বেশ শক্তপোক্ত বাঁধনে ওকে বদ্ধ করে রেখেছে আর্য। একটু নড়েচড়ে ওঠার চেষ্টা করতেই অনুভূত হলো সমগ্র শরীরে মিষ্টি যন্ত্রণার রেশ। অবশ হয়ে আসা দেহটা যেন নিজের বশ মানতে চাইছে না। প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে এক অদ্ভুত শ্রান্তি বাসা বেঁধেছে। তবুও এই আবেশ ছেড়ে দূরে যাওয়ার সাধ্য কার? বহু কষ্টে ব্যথাতুর দেহটা সামান্য নাড়িয়ে ও মুখ তুলে চাইল। স্নিগ্ধ প্রভাতী রোদ্দুরে আর্যর মুখশ্রী এক অপার্থিব মায়ায় আচ্ছন্ন। কপালে এসে পড়েছে অবিন্যস্ত কেশগুচ্ছ। কি অদ্ভুত প্রশান্তি লেগে আছে ওই চোখে মুখে। শত সহস্র জনম তাকিয়ে থাকলেও মুগ্ধতা কমবে না লেশমাত্র। তৃষা মন্ত্রমুগ্ধের মতো চেয়ে রইল কিছুক্ষণ। মায়ার টানে অজান্তে হাত বাড়ালো ও। অত্যন্ত সন্তর্পণে আর্যর কোমল কেশরাশির ওপর আঙ্গুল বুলাতে শুরু করলো। কি ভীষণ মোলায়েম চুলগুলো! পুরুষ মানুষের চুল এত নরম হতে পারে? ধীরে ধীরে ওর তুলতুলে আঙ্গুলগুলো আর্যর গলার কাছে নেমে আসতেই ও থমকালো মুহূর্তকাল। সেখানে স্পষ্ট হয়ে আছে গতরাতের উন্মাদনার নীরব সাক্ষী অসংখ্য নখরাঘাত আর খামচির দাগ। মুহূর্তেই কাল রাতের সেই প্রগাঢ় মুহূর্তগুলো স্মৃতির পাতায় দোলা দিতেই লজ্জায় মুখ ঢাকল ও। তক্ষুনি হুট করে কোমরে তপ্ত একজোড়া হাতের স্পর্শ পেল ও। আর্য ধীর লয়ে চোখ মেলতেই তৃষা দেখল সেখানে ঘুমের রেশ সম্পূর্ণরূপে অনুপস্থিত। আর্যর অষ্টকোণে দুষ্ট হাসির রেখা ফুটে উঠেছে। দুষ্ট হাসির রেখা ফুটে উঠতেই তৃষা অপ্রস্তুত হয়ে আমতা আমতা করে বলল, আপনি আপনি জেগেছিলেন? তার মানে এতক্ষণ ঘুমের নাটক করছিলেন? আর্য তৃষার কপালে লেপ্টে থাকা একগুচ্ছ কেশরাশ কানের পিছে গুজে দিয়ে গভীর স্বরে বলল, গুড মর্নিং মিসেস এহসান। আর হ্যাঁ, নাটকটা খুব বেশি খারাপ হয়নি, তাই না? তৃষা অভিমানী সুরে বলে উঠল, নাটকবাজ কোথাকার। আর্য ওকে আরও একটু নিবিড়ভাবে জড়িয়ে ধরে ফিসফিসিয়ে বলল, ওয়াইফের কাছ থেকে শেখা। আমার অর্ধাঙ্গিনী যখন এত সুন্দর করে মায়ার জাল বুনতে পারে, তখন আমি একটু আধটু অভিনয় করলে ক্ষতি কি? আই ওয়াজ জাস্ট এনজয়িং দ্য মোমেন্ট। তৃষার গাল দুটো মুহূর্তেই আরক্তিম বর্ণ ধারণ করলো। ও আর্যর বুক থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার বৃথা চেষ্টা করে বলল, ছাড়ুন তো, অনেক হয়েছে, এবার উঠতে হবে। আজান দিয়ে দিয়েছে অনেকক্ষণ, নামাজ পড়তে হবে তো। আর্য দু চোখে তখনও নেশাতুর আবেশ। ও তৃষাকে ছাড়ল না, বরং ওর থুতনিটা আলতো করে উঁচিয়ে ধরে বলল, নামাজ তো আমারও পড়তে হবে, বাট আই ডোন্ট ওয়ান্ট টু লেট ইউ গো সো ইজিলি। এই ভোরবেলা তোমাকে আরও কিছুক্ষণ এভাবে আগলে রাখতে ইচ্ছে করছে। তৃষা মিনতি ভরা চোখে তাকিয়ে বলল, শুনুন না প্লিজ, শরীরটা কেমন ম্যাজ ম্যাজ করছে, ফ্রেশ না হলে ভালো লাগছে না। নামাজ পড়লে মনটা শান্ত হবে। আপনিও তো নামাজ মিস করেন না কোনো দিন। তৃষার কথাই আর্য একটু নরম হলো। আলতো করে ওর কপালে একটা দীর্ঘ চুমু খেয়ে বলল, ঠিক আছে বাবা, চলো। তৃষা ওঠার জন্য পা বাড়াতেই সারা শরীরে সূক্ষ্ম ব্যথার লহরী বয়ে গেল। ও অবশ দেহটা নিয়ে টাল সামলাতে না পেরে পড়ে যেতে নিতে আর্য এক মুহূর্ত দেরি না করে তৃষাকে আঁকড়ে ধরে পর মুহূর্তেই পাজা গলা করে তুলে নিল। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে গেল তৃষা। হকচকিয়ে গিয়ে ওর গলা জড়িয়ে ধরে বলল, আরে কি করছেন, আমি যেতে পারবো। আর্য চোখের দিকে তাকিয়ে বলল, চুপ, একদম কথা বলবে না। তৃষা মুখে প্রতিবাদ না করলেও মনে মনে বলল, শুরু হয়ে গেছে হুমকি ধামকি। আর্য এগিয়ে গেল ওয়াশরুমের দিকে। তৃষাও চুপটি করে ঘাপটি মেরে আর্যর প্রশস্ত বুকের ওমে মাথা রেখে পরম তৃপ্তিতে চোখ বুঝল। নামাজ শেষে কক্ষ জুড়ে এক স্নিগ্ধ পবিত্রতা বিরাজমান। তৃষা জায়নামাজ গুছিয়ে পাশে রেখে হিজাবটা ভাঁজ করে আলনায় রাখল।
তারপর জল সিক্ত চুলগুলো মেলে দিয়ে দর্পণের অভিমুখে দাঁড়িয়ে চিরুনি চালনা করতে শুরু করলো। তাতে দু এক ফোঁটা পানি ওর কাঁধ ছুঁয়ে গড়িয়ে পড়ছে। ঠিক তখনই আয়নার প্রতিবিম্বে ফুটে উঠল আর্যর অবয়ব। ও পেছনে এসে দাঁড়িয়েছে, দুহাত পকেটে গুজে তৃষার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টে। তৃষার নজর হুট করে নিজের গলার দিকে গেল। আয়নার স্বচ্ছ কাচের ওপর ভেসে উঠল কাল রাতের উন্মাদনার চিহ্নগুলো। ওর গলার বিউটি বোন আর শুভ্র ত্বকের ভাঁজে ভাঁজে ফুটে আছে আর্যর দেওয়া অজস্র প্রণয় ক্ষত। কালচে লাল রঙের ক্ষতগুলো যেন স্পষ্ট ভাষায় কাল রাতের তৃষার কথা বলে দিচ্ছে, কাল রাতের তৃষ্ণার কথা বলে দিচ্ছে। মুহূর্তেই লজ্জার জায়গাটা দখল করে নিল প্রচণ্ড রাগ আর বিরক্তি। ও চিরুনিটা ধপ করে টেবিলের উপর রেখে কটমট করে পেছনে ফিরে তাকালো, দাঁতে দাঁত চেপে বলল, এই যে মিস্টার, এটা কি করেছেন? আকস্মিক তৃষার এমন বদলে চমকে তাকালো আর্য। কি করেছি? তৃষা নিজের বিউটি বোর্নে হাত রেখে দাঁতে দাঁত চেপে বলল, কি করেছেন দেখতে পাচ্ছেন না? সবার সামনে আমি এই দাগ নিয়ে কিভাবে যাব? সবাই তো জিজ্ঞেস করবে। আর্য নিজের নাদান বউয়ের এমন কথায় প্রসারিত হেসে কয়েক কদম এগিয়ে এলো। তৃষার গাল ঘেঁষে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, সিম্পল জান পাখি, জাস্ট টেল দেম ইট ওয়াজ এ প্যাশনেট অ্যাক্সিডেন্ট। তাছাড়া আমার চিহ্নগুলো তো তোমার সৌন্দর্যের ওপর আলাদা একটা আর্ট যোগ করেছে। লুকস লাইক ইউ আর মাইন কমপ্লিটলি। তৃষার রাগ যেন এবার সপ্তমে চলল। ও আর্যর দিকে কনিষ্ঠার উঁচিয়ে বলল, স্টপ ইট। আপনার ফালতু রোমান্টিক ডায়ালগ এখন একদমই ভালো লাগছে না। এটা স্কার্ফ বা ওড়না দিয়েও সবটা ঢাকা সম্ভব না। হাউ কুড ইউ বি সো কেয়ারলেস? আর্য এবার হঠাৎ গম্ভীর হয়ে গেল, তবে চোখের সেই দুষ্টুমিটা গেল না। ও হুট করে তৃষার কবজি চেপে ধরে নিজের দিকে টেনে নিল। তৃষা অপ্রস্তুত হয়ে ওর শক্ত বুকের ওপর আষ্টে পড়তেই আর্য নিজের কলারটা একটু সরিয়ে দিয়ে তৃষার চোখের সামনে মুখটা নিয়ে এলো। লিসেন ম্যাডাম, এবার আমার দিকে তাকাও। তোমার গলার ওই কয়েকটা দাগ নিয়ে তুমি এত কমপ্লেন করছো। জাস্ট লুক অ্যাট মি। আয়নায় নিজের রিফ্লেকশনটা একবার দেখো আর আমার মুখের দিকে তাকাও। তুমি আমার গালে, আমার গলায় নিচে যে খামচানির দাগ রেখেছো, সেগুলো দেখে তো মনে হচ্ছে আমি কোনো মেছো বাঘের সাথে লড়াই করে এসেছি। এখন বলো, এই ফেস নিয়ে আমি বাইরে যাব কিভাবে? হু ইজ দ্য রিয়েল ভিকটিম হেয়ার? তৃষা আর্যর গলার সেই লম্বা নখরাঘাতের দাগগুলো দেখে মুহূর্তে মিলিয়ে গেল। ও বুঝতে পারল ও নিজেও খুব একটা কম যায়নি। লজ্জায় সদ্য ফোটা কৃষ্ণচূড়ার ন্যায় রক্তিম বর্ণ ধারণ করেছে ওর ফর্সা মুখচ্ছবি। ও আমতা আমতা করে বলল, সেটা সেটা তো তখন আমি আপনিই তো উস্কে দিয়েছিলেন। আর্যর কোমরে হাত রেখে আরো কাছে টেনে নিল, কপালে কপাল ঠেকিয়ে নেশাতুর কণ্ঠে বলল, ইটস ওকে বেবি। এই স্কারগুলোই আমাদের রাতের ক্রেজিনেসের সাক্ষী। ডোন্ট ট্রাই টু হাইড দেম। লেট দ্য ওয়ার্ল্ড নো দ্যাট উই আর ম্যাডলি ইন লাভ। তৃষার তর্কে পারল না। আর্যর প্রশস্ত বুকে রমে নিজেকে সঁপে দিয়ে মৃদু কণ্ঠে বলল, আপনি একটা আস্ত পাগল। আর্যর কপালে একটা দীর্ঘ চুমুন দিয়ে আলতো করে বলল, অ্যান্ড দিস ক্রেজি ম্যান ইজ অনলি ইয়োর্স, অলওয়েজ অ্যান্ড ফর এভার। ভোরের স্নিগ্ধ আলোয় মেহসানার তন্দ্রা টুটল। জানালার বাইরে তখন উদীয়মান সূর্যর আরক্তিম রেশ আলস্য ছেড়ে ও প্রাতকীর্ণ সমপনান্তে সবেমাত্র ঘরটিতে পা রাখল। হঠাৎই নিস্তব্ধতা ভঙ্গ করে সশব্দে বেজে উঠল ওর মুঠোফোনটি। আর্দ্র চুলের প্রান্ত ছুঁয়ে বিন্দু বিন্দু জলরাশি তখন চ্যুত হচ্ছে। ফোনের পর্দায় জলজল করেছে আগে থেকে সংরক্ষণ করা নামখালি। ক্ষণিক দ্বিধাগ্রস্ত হৃদয়ে গভীর এক নিঃশ্বাস টেনে ও কম্পিত হস্তে ফোনটি তুলে নিল। তবে ফোনের ও প্রান্ত থেকে কোনো বাক্য স্ফূর্তির সুযোগ না দিয়েই ভেসে এলো আদ্রিয়ানের চটজলদি কণ্ঠস্বর। মেহসানা অবাক হয়ে কিছু বলতে উদ্যত হয়েছিল, কিন্তু তার আগেই আদ্রিয়ান শুধালো, আর ইউ ফ্রি রাইট নাও? মেহসানা বিমূঢ় হয়ে উত্তর দিল, হ্যাঁ, কিন্তু হঠাৎ এই ভোরে এমন প্রশ্ন কেন? আদ্রিয়ান কণ্ঠস্বর এক প্রকার তাগিদ। সে বিন্দুমাত্র সময় নষ্ট না করে বলল,
ইন দ্যাট কেস ক্যান ইউ প্লিজ কাম টু আওয়ার হাউস? অ্যাকচুয়ালি আমি আপনার ফ্ল্যাটের নিচেই অপেক্ষা করছি। মেহসানার হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য যেন থমকে গেল। কিং কর্তব্য বিমূঢ় হয়ে ও দ্রুত পদে ব্যালকনির অভিমুখে অগ্রসর হলো। সার্সি ঠেলে বাইরে তাকাতেই দেখল ভোরের ধূসর আলোয় আদ্রিয়ানের কালো রঙের গাড়িটি নিচে দণ্ডায়মান। এমন অসময়ে আদ্রিয়ানের উপস্থিতিতে মেহসানা কিং কর্তব্য বিমূঢ় হয়ে ফোনের ও প্রান্তে বিড়বিড়ালো, নিচে অপেক্ষা করছেন মানে? হঠাৎ কি এমন হলো যে এভাবে, সব ঠিক আছে তো? আদ্রিয়ান যেন তার মনের সংশয়টুকু আজ করতে পেরেই বাধা দিয়ে বলল, ডোন্ট পুশ মি উইথ সো মেনি কোয়েশ্চেন্স মেহসানা, জাস্ট কাম ডাউন অ্যাজ ফাস্ট as you can. I will explain everything once you are here. Please be quick. আদ্রিয়ানের কথায় মেহসান আর দ্বিধা করল না। হৃদয়ের কম্পন তখনও প্রশমিত হয়নি, বরং এক অজানা কৌতূহল আর উদ্বেগের আবেশ ঘিরে ধরল ওকে। সে আর্দ্র কেশরাজি কোনো মতে সংবরণ করে দ্রুত সাজে নিজেকে গুছিয়ে নিতে লাগলো। আলমারি থেকে একটা ছিমছাম পোশাক বের করে দ্রুত গায়ে জড়িয়ে দর্পণের সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে একবার গভীর শ্বাস টেনে নিল কতপর, আর সময় ক্ষেপণ না করে ক্ষিপ্র পদে কক্ষ ত্যাগ করল। সিঁড়ি বেয়ে নিচে নামতেই মেহসানের দৃষ্টিগোচর হলো আদ্রিয়ান ইতিমধ্যে নিজের গাড়িটির দরজা খুলে আগে থেকেই দণ্ডায়মান। মেহসানাকে দেখা মাত্রই তার চোখে মুখে স্বস্তি নামল। মেহসানা কিছু একটা জিজ্ঞেস করতেই ঠোঁট নাড়তেই আদ্রিয়ান চোখের ইশারায় তাকে গাড়িতে ওঠার ইঙ্গিত দিয়ে মৃদু স্বরে বলল, নো মোর কোয়েশ্চেন হেয়ার মেহসানা, জাস্ট গেট ইন। মেহসানা মুখ কুচকে গাড়িতে উঠল। আদ্রিয়ান গাড়ি স্টার্ট দিয়ে এগিয়ে চলল গন্তব্যের উদ্দেশ্যে। তবে গাড়ি চলতে শুরু করতেই মেহসানা আর নিজেকে সংবরণ করতে পারল না। আদ্রিয়ানের একাগ্র ভঙ্গিতে গাড়ি চালানোর দিকে তাকিয়েও ও বিস্ময় ভরা কণ্ঠে শুধালো, হঠাৎ এই কাক ভরে আমাকে এভাবে নিয়ে যাচ্ছেন কোথায়? আর এভরিথিং ইজ সো সাডেন, হুট করে এখন কোথায় যেতে হবে? আদ্রিয়ান স্টিয়ারিংয়ের শক্ত হাত রেখে সামনের দিকে তাকিয়েই ধীর স্থির কণ্ঠে উত্তর দিল, অ্যাকচুয়ালি মিস, সিচুয়েশনটা একটু হেক্টিক। সাবরিনাকে আজ দেখতে আসছে, বাট দ্য প্রবলেম ইজ আম্মু বাসায় একদম একা। ইভেন আব্বুও বেশ সিক। তৃষারাও এই মোমেন্টে এখানে নেই। ও এক মুহূর্ত থেমে মেহসানার দিকে আর চোখে তাকিয়ে বলল, জাহানার আন্টি আর আম্মু দুজনেই সাজেস্ট করলো আপনাকে সাথে নিয়ে যাওয়ার জন্য। মেহমানরা আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, সো উই নিড টু হ্যারি আপ। আই হোপ ইউ ডোন্ট মাইন্ড। মেহসানা কিছুটা হকচকিয়ে গেল। পরিস্থিতি গুরুত্ব উপলব্ধি করে তার মনের সব দ্বিধা নিমেষেই উধাও হয়ে গেল। প্রাতকালীন সমীকরণও চুলে বিলি কেটে দিয়ে যাচ্ছে। জানালার বাইরে দ্রুত বেগে ধাবমান শহরটির দিকে তাকিয়ে ও শান্ত গলায় বলল, আপনি আগে বললে আমি হয়তো আর একটু প্রিপারেশন নিয়ে আসতাম। এনিওয়ে, আই আন্ডারস্ট্যান্ড। ফ্যামিলি ক্রাইসিসে আমাকে মনে করেছেন, দ্যাটস এনাফ। চলুন, আশা করি সব ঠিকঠাক সামনে নিতে পারবো। আদ্রিয়ানের ওষ্ঠকোণে এক চিলতে স্বস্তির হাসি ফুটে উঠল। মেহসানার এই সহজভাবে মেনে নেওয়াটা তার ভেতরের দুশ্চিন্তাটা অনেকটা কমিয়ে দিয়েছে। দ্রুত বেগে গাড়িটি এগিয়ে চলল গন্তব্যের দিকে। থ্যাঙ্কস মিস সাউন্ডবক্স। আকস্মিক আদ্রিয়ানের এক সম্বোধনের চোখ পাকিয়ে তাকালো মেহসানা। আবার? আদ্রিয়ান দুষ্টু হেসে বলল, এই সম্বোধনটা যাওয়ার নয় মিস, সে আপনি যতই কলেজ হন না কেন। বেলা বাড়ার সাথে সাথে আদ্রিয়ানদের বাড়িতে মেহমানদের আনাগোনা শুরু হয়েছে। ভেতরে চাপা গুঞ্জনি বলে দিচ্ছে কাঙ্ক্ষিত অতিথিরা এসে পৌঁছেছেন। ড্রয়িং রুমে প্রবীণদের আসর জমেছে। আদ্রিয়ানের আম্মু আর মেহমানদের মুরব্বীরা মিলে হাসি মুখে কুশল বিনিময় করছে। মিষ্টি আর নিমকির রেকাবিগুলো এক হাতে থেকে অন্য হাতে ঘুরছে। এলাচ দেওয়া চায়ের সুঘ্রাণে ম ম করছে সমগ্র ড্রয়িং রুম। ওদিকে অন্তরে সাবরিনাকে সাজানোর গুরু দায়িত্ব পড়েছে মেহসানার কাঁধে। সাবরিনা কিছুটা আড়ষ্ট হয়ে বসে আছে আয়নার সামনে। মেহসানা অতি নিপুণ হাতে ওর চুলে একটা জুঁই ফুলের গাছরা জড়িয়ে দিয়ে হেসে বলল, এত নার্ভাস হওয়ার কিছু নেই সাবরিনা, ইউ লুক অ্যাবসোলিউটলি গর্জিয়াস। আর রায়াত ভাই তো তোমার নিজেরই পছন্দের মানুষ, তাই না? সাবরিনার লাজুক হেসে নিচের দিকে তাকিয়ে রইল। হঠাৎ আদ্রিয়ান দরজার আড়াল থেকে উকি দিয়ে বলল, আর ইউ রেডি গাইস? মেহমানরা কিন্তু ওয়েট করছে।
মেহসানা ভুরু কুচকে আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, একটু ধৈর্য ধরুন মিস্টার। সাবরিনাকে সাবরিনাকে রেডি করতে টাইম তো লাগবেই। জাস্ট গিভ আস 5 মিনিটস। আদ্রিয়ান মুস্কি হেসে প্রস্থান করল। কিছুক্ষণ পর সাবরিনাকে নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করল মেহসানা। নিচু মস্তকে সাবরিনা গুরুজনদের সালাম দিয়ে তাদের সম্মতিক্রমে সোফায় বসল। রায়াদের দৃষ্টি তখন তার ওপর নিবদ্ধ। রায়াদের মা রুম্পা বেগম সাবরিনার থুতনি ধরে মুখটা তুলে ধরে মৃদু হেসে বললেন, মাশাল্লাহ, ছবিতে যেমন দেখেছিলাম ঠিকই, কিন্তু সামনাসামনি মেয়েটি আমার হীরের টুকরো। রায়াত, তোর পছন্দ তো দেখছি লাজবাব। রায়াত লাজুক হাসল। পরিবেশটা সহজ করে দিতে আদ্রিয়ানের বাবা সোফায় একটু নড়েচড়ে বসে বললেন, আসলে আপনাদের মেয়ে পছন্দ হলে আমাদের ইচ্ছে ছিল অনুষ্ঠানটা খুব দ্রুত করার। পাশ থেকে রায়াদের মা সম্মতিসূচক মাথা নাড়িয়ে বললেন, এমন আসমানি হুরকে হাতছাড়া করা যায় না ভাই সাহেব, মেয়ে আমাদের খুব পছন্দ। রায়াদের বাবা এবার যোগ করলেন, হ্যাঁ, আর বড় কথা, এই মাসের ভেতরেই রায়াদের ছুটি শেষ হয়ে যাবে। তাই আমরাও চাচ্ছি এই সময়ের মধ্যেই আক্ত আর ছোটখাটো একটা রিসেপশনে সেরে নিতে। বিয়ের পর সাবরিনাকে সাবরিনা মাকেও তো ইউকে নিয়ে যেতে হবে। প্রসেসিং করতে কিছু সময় লাগে, সো উই ওয়ান্ট টু স্টার্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল। মেহসানা পাশ থেকে সাবরিনার হাতটা আলতো করে চেপে ধরল। সাবরিনার দৃষ্টিতে আনন্দ আবেগের মিশেল। আদ্রিয়ান এবার চায়ের কাপে শেষ চুমুক দিয়ে বলল, ডিসিশন ফাইনাল তাহলে? রুম্পা বেগম খুশিতে সাবরিনাকে একটি সোনার আংটি পরিয়ে দিয়ে বললেন, হ্যাঁ, সামনের শুক্রবারই বরকতময় দিন, ওই দিনই তাহলে পবিত্র কাজটা হোক না হয়। সাবরিনা এক ঝলক রায়াদের দিকে তাকিয়েই পরক্ষণে দৃষ্টি সরালো। হাসি, কান্না, আনন্দ আর অনাগত ভবিষ্যতের একরাশ পরিকল্পনা নিয়ে ড্রয়িং রুমের সেই আসরটি একটি সার্থক পরিণতির দিকে এগিয়ে চলল। অস্তগামী সূর্যের ম্রিয়মাণ আভায় গ্রাম্য পথটি মায়াবী রূপ ধারণ করেছে। দুপাশে সদামাটির ঘ্রাণ আর বাঁশঝাড়ের সরে শব্দে সান্ধ্যকালীন এক নিস্তব্ধতা বিরাজমান। পেন কিলারের প্রভাবে শরীর থেকে শ্রান্তি হটেছে তৃষার, ব্যথারা প্রশমিত। পল্লী প্রকৃতির কোলে ঘেঁষা মেঠো পথ ধরে হাঁটছিল ওরা তিনজন, আর্য, তৃষা, টুইঙ্কেল। টুইঙ্কেল হঠাৎ আর্যর দিকে তাকিয়ে কৌতূহলী কণ্ঠে শুধালো, পাপা, লুক, ফড়িংগুলো ওভাবে কেন উঠছে? আর দে ডান্সিং? আর্য হেসে নিচু হয়ে টুইঙ্কেলকে কোলে তুলে নিল। ওর নাকে নাক ঘষে বলল, মেবি মাম্মাম, দে আর এনজয়িং দ্য ইভিনিং জাস্ট লাইক আস। তোমার ভালো লাগছে? টুইঙ্কেল তৃষার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, ভীষণ। বাট বানি, তুমি কেন এত সাইলেন্ট? পাপা তোমাকে বকেছে? আর ইউ আপসেট? তৃষা অপ্রস্তুত হয়ে হাসল। আর্যর দিকে তাকাতেই দেখল লোকটা এক ভ্রু নাচিয়ে ওর দিকেই তাকিয়ে আছে। তৃষা টুইঙ্কেল গাল টিপে দিয়ে বলল, না সোনা, বানি একদম ঠিক আছে। আসলে গ্রামের এই শান্ত বিকেলটা বানিকে মেসমেরাইজড করে দিয়েছে। আর্য তৃষার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, নাকি সকালে সেই প্যাশনেট অ্যাক্সিডেন্টের কথা ভেবে এখনো? ওকে কথার ইতি টানতে না দিয়ে তৃষা ওর বাহুতে আলতো কিল বসিয়ে দিয়ে ফুঁসে উঠল, আহ, টুইঙ্কেল আছে তো, একটু তো লজ্জা পান। আর্য অট্টহাসি হেসে বলল। টুইঙ্কেল খিলখিল করে হেসে বাবার গলা জড়িয়ে ধরল। ঠিক তখনই নদীর পাড় ঘেঁষে থাকা বিশাল শিমুল গাছটার নিচে ওদেরই দৃষ্টি স্থির হলো। নদীর শান্ত জলের পটভূমিতে দেখা যাচ্ছে আরিশাকে, কিন্তু ও একা নয়। ওর সামনে একটি ছেলে হাঁটু গড়ে বসে আছে, হাতে একটা টকটকে লাল গোলাপ। তৃষা বিস্ময়ে হা হয়ে গেল। ও মাই গড, ওটা কি আরিশা? আর ছেলেটাকে? আর্য তো চোখ দুটো কিঞ্চিত সরু হয়ে গেল। তৃষা তৎক্ষণাৎ ওদিকে এগিয়ে যেতে গেলেই আর্যর হাত আঁকড়ে ধরল। তৃষা অবাক হয়ে প্রশ্নাত্মক দৃষ্টি মিলতেই আর্য বলল, এখন ওখানে যেও না, জাস্ট লিভ দেম অ্যালোন। কিন্তু সব কিন্তু উত্তর হয় না, তুমি বাসায় চলো, আমি বুঝিয়ে বলছি। রজনীর নিস্তব্ধতা চরাচরকে গ্রাস করেছে। মেহসানা আদ্রিয়ানদের বাড়ির প্রশস্ত ছাদের কার্নিশ ঘেঁষে দণ্ডায়মান। নৈশ সমীকরণে তার অবিন্যস্ত কেশ রাশি দুলছে। মাথার উপর অনন্ত নক্ষত্রবিধি আর রূপলি চাঁদের স্নিগ্ধ যচনার চরাচর যেন এক মায়াবী রূপালী চাদরে আবৃত। নৈশভোজের পর হাদমিতা বেগম কিছুতেই মেহসানাকে যেতে দেননি। অগত্যা এই বিজন রাতে আকাশের পানে চেয়ে নির্জনতা উপভোগ করছিল সে।
হঠাৎ পিছে পরিচিত পদধ্বনি কর্ণগোচর হতেই ফিরে তাকাতেই দেখল আদ্রিয়ান ধীর লয়ে ওর পাশে এসে দাঁড়িয়েছে। আপনি? আনিজে লাগছে? না। তাহলে একটু দাঁড়ানোর পারমিশন পাচ্ছি। অফকোর্স। ক্ষণিকের নিস্তব্ধতা আকস্মিক মেহসানা নীরবতা ভেঙে কৌতূহলী কণ্ঠে শুধালো, আচ্ছা, একটা বিষয় খুব জানতে ইচ্ছে করছে, কিছু মনে না করলে বলি। আদ্রিয়ান ওর দিকে ভরসা সূচক দৃষ্টি মিলতেই ও বলতে শুরু করলো, জাহানারা আন্টিদের সাথে আপনাদের রিলেশনটা ঠিক কেমন? আই মিন, আর্য ভাইয়ারা তো খুলনার মানুষ, আর আপনারা এখানে এই স্ট্রং বন্ডিংটা শুরু হলো কিভাবে? অ্যাকচুয়ালি আম্মু আর জাহানারা আন্টি ছোটবেলার বেস্ট ফ্রেন্ড। আর্যর ভাই যখন মেহেরিনের জন্য ওর ফ্যামিলি ছেড়ে চলে আসে, তখন ও ছিল একদম একা। তখন জাহানারা আন্টি আম্মুকে রিকোয়েস্ট করেছিলেন আর্যর খেয়াল রাখার জন্য। মেহসানা মন্ত্রমুগ্ধের মতো শুনছিল। আদ্রিয়ান আবার বলতে লাগলো, আম্মু তখন নিজের পরিচয় গোপন রেখে আর্য আর টুইঙ্কেলকে নিজের কাছে আশ্রয় দেন। আর্য শুরুতেই জানতোই না যে আম্মু ওর মায়ের বন্ধু। হি জাস্ট নিউ অ্যাজ এ হেল্পফুল ফ্যামিলি। এভাবেই আমাদের মধ্যে ওই ফ্যামিলি বন্ডিংটা তৈরি হয়েছে, যা এখন একটা পার্মানেন্ট রিলেশনে টার্ন করেছে। মেহসানা মুগ্ধ হয়ে বলল, ইটস সো হার্ট টাচিং। মানুষের বিপদে এভাবে ছায়ার মতো পাশে থাকাটা সত্যি রেয়ার। নাও আই আন্ডারস্ট্যান্ড হোয়াই দিস বন্ড ইজ সো স্পেশাল। আদ্রিয়ান মেহসানের চোখের দিকে তাকে ধীর স্বরে বলল, লাইফে কিছু মানুষ ঠিক এভাবেই হুট করে আসে, আর অজান্তেই জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে যায়। লাইফ ইউ লাইক ইউ লাইক ইউ মিস সাউন্ড বক্স। শেষ কথাটা বড্ড আস্তে বলল আদ্রিয়ান, যার দরুন কর্ণগোচর হলো না মেহসানার। হঠাৎ নামা বিস্তর নিস্তব্ধতা যেন আকাশের নক্ষত্রদের সাথে মিতালি তৎপর হলো। চলবে। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন, এবং গল্পটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে। এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।